গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। আজ পড়ছি আমার নিজের লেখা একটি গল্প, অবসর। মাহতাবউদ্দিন খুবই চিন্তিত বোধ করছেন। তিনি জটিল এক সমস্যার মধ্যে আছেন। এমন এক সমস্যা যে কাউকে খুলে বলতেও দ্বিধাবোধ করছেন। পাছে কে কি মনে করে বসে। ভাবে এই বুড়ো বয়সে এসে তার মাথাটাই হয়তো এলোমেলো হয়ে গেছে। তবে তিনি যে অদ্ভুত একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা নিশ্চিত। মাহতাবউদ্দিনের বয়স ৬১ বৎসর। এজি অফিসে ছিলেন, সরকারি চাকুরি। চাকুরি জীবন তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথেই শেষ করেছেন। তিনি কখনো কাজে ফাঁকি দেননি, আর কাজের বিনিময়ে কারো কাছ থেকে এক কাপ চাও কখনো খাননি। কারণ যতটা না ধর্মীয়, তার চেয়ে অনেকখানি বেশি প্রবল ছিল তার আত্মসম্মানবোধ। তার কলিগরা প্রায় সবাই ফ্ল্যাট, বাড়ি, গাড়ি অনেক কিছু করে ফেলেছেন। মাহতাব সাহেব কিছুই করতে পারেননি। বছর দেড়েক হল তিনি অবসরে গেছেন। মাস দুয়েক হল তার পিআরএল বা অবসরোত্তর ছুটি শেষ হয়েছে। এ ছুটির সময় তিনি তার মাসিক মূল বেতন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পেতেন। তবে বর্তমানে তা বন্ধ হয়ে গেছে, কারণ তার এখনও মাসিক পেনশন পাওয়া শুরু হয়নি। এখন তার এককালীন পেনশনের টাকাটাই ভরসা। টাকাটা পেলে পিতৃদত্ত গ্রামের বাড়িটা ঠিকঠাক করে নিয়ে সেখানে থাকতে পারবেন, আর মাসিক পেনশনের টাকায় শেষ জীবনটা কোনো একভাবে কেটেই যাবে। এদিকে বর্তমানে সংসারের দশা একেবারেই করুণ। এখনো পর্যন্ত তিনি সংসারের কর্মক্ষম ব্যক্তি। তার এক ছেলে, এক মেয়ে। স্ত্রী রোকেয়া বেগম পুরোদস্তুর গৃহিণী। মেয়ের নাম দুলি, ওই বড়। ২ বছর হল দুলির বিয়ে দিয়েছেন। জামাই বরিশাল বিএল কলেজের লেকচারার। নতুন চাকুরি, তাই দুলিকে নিয়ে সেখানেই থাকে। আর ছেলে সজল এবছর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ফাইনাল দিয়েছে। এখনও রেজাল্ট হয়নি। চাকুরির চেষ্টা করছে, কিন্তু এখনও পায়নি। তবে সজল দুটো টিউশনই করে। এতে সংসারে যে খুব একটা সাহায্য হয় তা না, তবে তার নিজের হাত খরচ মোটামুটি চলে যায়। মাহতাব সাহেব প্রতিদিনের অভ্যাস মতো ফজরের নামাজের পর ভোরে কোরআন তেলাওয়াত শেষে খানিক হাঁটতে বের হন, এবং হাঁটা শেষে এলাকার কিছু পরিচিত মানুষের সাথে আড্ডা দিয়ে বাসায় এসে সোজা গোসল করতে ঢুকে পড়েন বাথরুমে। এটা তার দীর্ঘ জীবনের অভ্যাস। বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে আসতেই তার নাশতা খেতে ডাক পড়ে। তার স্ত্রী রোকেয়া বেগম দুটো পাতলা রুটি আর ছোট এক বাটি আলু ভাজি তার সামনে এগিয়ে দিয়ে বলেন, যে টাকা আছে তাতে আগামী 2 দিন চলে কিনা সন্দেহ। তোমার পেনশনের কি কিছু হইল? মাহতাব সাহেব বললেন, দেখি আজকে একবার যাব অফিসে। প্রায় তো যাইতেছ দেখি, টাকা পয়সা কবে দিবে কিছু কি বলে নেই? হবে হবে, খুব শীঘ্রই কিছু একটা হবে। এটা বলে তিনি এক মনে রুটি ছিঁড়ে নিয়ে ছেঁড়া রুটির মধ্যে ভাজি মাখিয়ে নিয়ে মুখে পুরে চোখ বুজে এক মনে চিবুতে লাগলেন, যেন ওই মুহূর্তে কথা বলা যাবে না। কথা বললে তার খাবারে খুব একটা গোলমাল দেখা দিবে। রোকেয়া বেগম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হতাশ মুখে রান্নাঘরের দিকে চলে গেলেন। মাহতাব সাহেব রুটি চিবুচ্ছেন ঠিকই, কিন্তু তার মাথায় আবারও দুশ্চিন্তাটা পাক খেতে শুরু করেছে। তিনি সিদ্ধান্ত নিলেন আজকে তিনি সরাসরি বড় সাহেবের সাথে গিয়ে দেখা করবেন। বড় সাহেব তাকে বেশ পছন্দ করেন। তার কেন জানি মনে হচ্ছে বড় সাহেবের কাছে গেলে পেনশনের একটা গতি না হয়েই পারে না, আগের মতো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে না। এই ভাবনাটা তাকে ভিতর থেকে তাড়া দিল জলদি নাস্তা শেষ করতে। দুশ্চিন্তা কেটে গিয়ে মনে একটা ফুর্তির ভাব চলে এলো। তার মনে হচ্ছে আজকে এর একটা বিহিত না হয়েই যায় না। সময় বেলা 11টা। মাহতাব সাহেব তার অফিসের বড় সাহেবের কামরায় বসে আছেন। সবকিছু ঠিকঠাক মতোই এগুচ্ছে। তিনি কামরায় আসলেন। বড় সাহেব তাকে দেখেই বললেন, আরে মাহতাব সাহেব জি, তারপর কেমন আছেন? বাসা সবাই ভালো? দীর্ঘদিন এই মানুষটার সাথে কাজ করা হয়েছে। যদিও মাহতাব সাহেবের চাকুরি শুরুর অনেক বছর পরে এই বড় সাহেবের এই অফিসে আগমন, তবুও দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে তারা একসাথে কাজ করেছেন। তার মেয়ের বিয়েতেও বড় সাহেবকে দাওয়াত করেছিলেন। মেয়ের প্রতি বড় সাহেব যে অগাধ ভালোবাসা দেখিয়েছেন তা তিনি তার এক জীবনে ভুলবেন না। মেয়ের বিদায়ের সময় জামাইয়ের হাত ধরে বলেছেন, আজ থেকে দুলি আমার মেয়ে। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়ের কোনো অসম্মান মানে আমার অসম্মান।
এটা মনে রেখো বাবা। আর দুলি, আজ থেকে তোমার যে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে ফোন করে বলবা। আজকে এই মুহূর্ত থেকে মাহতাব সাহেব তোমার বাবা নন, আমি তোমার বাবা। কথাগুলো শুনে মাহতাব সাহেব চোখের পানি ধরে রাখতে পারেননি। কতটা আপন করে নিলে একটা মানুষ অন্যের মেয়েকে এমন করে বলতে পারে। সেদিন থেকে বড় সাহেবকে তার আর দূরের কোনো মানুষ মনে হয় না, বরং তিনি তাকে তার পরিবারের একজন বলেই মনে করেন। সেজন্যই তিনি আজকে তার পেনশনের বিষয়ে সরাসরি বড় সাহেবের সাথে আলাপ করতে এসেছেন, আর বলবেন যে তার পেনশনের অগ্রগতির বিষয়ে অফিসের কারো কোনো সহযোগিতাই তিনি পাচ্ছেন না। বড় সাহেব যেন বিষয়টি একটু দেখেন। তিনি নিশ্চিত আজকে তার পেনশনের বিষয়ে একটা হেস্তনেস্ত না হয়ে যায় না, কারণ বড় সাহেব ছাড়ার পাত্র নন। তার সামনে চায়ের কাপ। সাধারণত কেউ এলে রং চা দেয়াই বিধি, তবে বড় সাহেবের খাস লোকজন এলে তিনি পিয়নকে দিয়ে পাশের হোটেল থেকে সরমালাই চা অর্ডার করে এনে খাওয়ান। এটা মাহতাব সাহেব আগে থেকেই জানেন। মাহতাব সাহেবের সামনে সরমালাই চা। তিনি আরেকবার প্রমাণ পেলেন বড় সাহেব তাকে কতটা কাছের মানুষ মনে করেন। আর ঘটনাটি ঠিক তখনই ঘটল। তিনি চায়ের কাপটি হাতে নিয়ে মাত্র কথাটি তুলেছেন, এখনো চা মুখে দেননি। তিনি বললেন, স্যার, আমার পেনশন নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। এতটা দিন হয়ে গেল পেনশনের কাজের কোনো অগ্রগতি হচ্ছে না, কেউ বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। বিষয়টা আপনি যদি একটু দেখতেন। মাহতাব সাহেব আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন, পেনশনের প্রসঙ্গ তোলার সাথে সাথে মনে হল বড় সাহেব আর তাকে দেখতে পাচ্ছেন না। মনে হয় তিনি এই মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছেন। এখন আর বড় সাহেব যেন তাকে দেখতেই পাচ্ছেন না। তিনি বারবার করে বড় সাহেবকে বিষয়টি বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু বড় সাহেব নিজের মনে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে দুবার দুজনের সাথে কথাও বললেন। একবার পিয়নকে ডেকে ক্যাশিয়ার বিনোদবাবুকে ডাকতে বললেন। পিয়ন চলে গেল। বিনোদবাবু ঘরে ঢুকলেন। মাহতাব সাহেবের পাশের চেয়ারটাতে বসতে বসতে বললেন, স্যার ডেকেছেন? বিনোদবাবু মাহতাব সাহেবের দীর্ঘদিনের কলিগ। আজকে বাইরে তার সাথে দেখা হয়নি, এই প্রথম তার সাথে দেখা। তিনি বিনোদবাবুকে দেখে বললেন, আরে দাদা, কি খবর, আছেন কেমন? কিন্তু খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করলেন বিনোদবাবু তাকে লক্ষ্য করছেন না। এটা কি করে সম্ভব? পাশে বসে থাকা একটা মানুষকে তিনি দেখতেই পাচ্ছেন না। এই ঘটনাটাই ঘটে আসছে গত 2 মাস ধরে। তিনি আসছেন, সবাই খুব সাদর সম্ভাষণ জানাচ্ছে, অফিসের সবার সাথে খোশ গল্প করছেন, কিন্তু ঠিক যখনই তিনি তার পেনশনের বিষয়টি তুলছেন তখনই ঘটনাটি ঘটতে শুরু করছে। তিনি যেন হঠাৎ করেই সবার সামনে থেকে কর্পূরের মতো করে উবে যাচ্ছেন। কেউ তাকে আর দেখতে পাচ্ছে না। তিনি যে তখনও সেখানে উপস্থিত, অথবা এই মাত্র যে তিনি এখানে ছিলেন, তাদের সাথে কথা বলছিলেন, তার কোনো চিহ্নই যেন আর সেখানে অবশিষ্ট থাকে না। মনে হয় যেন তিনি কোনো কালে অফিসে আসেননি। আজ তিনি ভেবেছিলেন বড় সাহেবকে ব্যাপারটা খুলে বলে তার পেনশনের বিষয়ে একটা সুরাহা করে যেতে পারবেন, কিন্তু বড় সাহেবকে বলার পরেও যে এই একই ঘটনা ঘটতে পারে তা তিনি ঘুণাক্ষরেও কল্পনা করেননি। মাহতাব সাহেব বসে আছেন রমনা পার্কের একটা বেঞ্চিতে, তাকিয়ে আছেন সামনের টলটলে পানির দিকে। বিকেল পড়ে গিয়ে গোধূলি আসি আসি করছে। শহরের পাখিরা ফিরে আসছে গাছে গাছে তাদের নিড়ে। পাখির কলকাকলিতে মুখরিত চারধার। এই কলতানে মুগ্ধ প্রেমিক যুগল হাত ধরাধরি করে এগিয়ে যায় বসে থাকা মাহতাব সাহেবকে পাশ কাটিয়ে সামনের অজানা কোনো দিকে। বিকেলে হাঁটতে আসা মানুষেরা ফিরে চলেছে তাদের নিজ নিজ গন্তব্যে। শিশু কিশোরেরা যান্ত্রিক এই নগরে ছোট্ট এক টুকরো সবুজ মাঠ পেয়ে আনন্দে মেতে আছে তাদের নিজ থেকে বানানো কোনো খেলায়। এর কোনো দিকে মাহতাব সাহেবের খেয়াল নেই। তিনি যেন এখানে থেকেও নেই, দূরে কোথাও কোনো চিন্তার জগতে হারিয়ে গেছেন। এক মনে ভাবছেন তার সাথে এসব কি হচ্ছে, কেমন করে এই সমস্যার সমাধান করবেন তিনি। আজকে বাসায় ফিরেও বা কি বলবেন তার স্ত্রীকে। চিন্তা করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো তিনি টেরি পেলেন না। মশার কামড়ে হাত পা যখন অসম্ভব জ্বালা করতে আরম্ভ করল তখন তিনি সংবিত ফিরে পেলেন। তখন বাজে রাত 8টা। মাহতাব সাহেব বিমর্ষ হয়ে রওনা দিলেন বাসার দিকে। দক্ষিণ বনশ্রী টেম্পো স্ট্যান্ডে যখন তিনি নামলেন তখন রাত 10টা ছুঁই ছুঁই।
তিনি টেম্পো থেকে নেমে দেখলেন সজল উদ্বিগ্ন মুখে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এর আগে তিনি কখনো এত রাত করে বাসায় ফেরেননি। বাবার ফিরতে দেরি দেখে তারা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তিনি একটা ম্লান হাসি দিয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন। সজল বলল, কোথায় ছিলে এতক্ষণ বাবা? এই তেমন কোথাও না, একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। ম্লান হাসি দিয়ে তিনি বললেন। সজল বলল, তোমার মোবাইলের কি হয়েছে? সন্ধ্যা থেকে ফোন দিচ্ছি, ফোন ঢুকছে না। মা তো চিন্তায় পড়ে গেছেন। মাতাব সাহেব মোবাইলের কথা বেমালুম ভুলে গেছেন। পুরনো দিনের মানুষ, এখনও কেন জানি এই যন্ত্রটার সাথে তার তেমন সখ্যতা গড়ে তুলতে পারেননি। বেশিরভাগ সময় মনেই থাকে না তার কাছে একটি মোবাইল ফোন আছে, তাও আবার স্মার্টফোন। গত বছর বিবাহ বার্ষিকীতে তার মেজামাই তাদের স্বামী স্ত্রী দুজনকে দুটো স্মার্টফোন উপহার দেয়। তিনি বিব্রতভাবে পকেট থেকে ফোনটা বের করে দেখেন ফোনটা বন্ধ। ফোন দেখে সজল বলে, ফোন তো বন্ধ হয়ে আছে বাবা, বোধহয় চার্জ শেষ। চলো বাসায় চলো, মা চিন্তা করছেন। সজল বাবার উপর বেশ খানিকটা বিরক্ত হয়েছে, কিন্তু তার চেহারায় প্রকাশ করছে না, পাছে বাবা যদি আবার মনে কষ্ট পান। সেদিন বাসায় ফিরে আসার পর 3 দিন হয়ে গেল মাহতাব সাহেব খাওয়ার গোসল বাদে নিজের ঘর থেকে একদমই বের হন না। কারো সাথে তেমন কোনো কথাও বলেন না। সেদিন ফিরে আসার পর রোকেয়া অবশ্য তার উপর খানিকটা রাগ করেছে, কিন্তু সেটাও যে খুব বেশি তা না। ফোনে ঠিকমতো চার্জ না দিয়ে কেন বের হন এ নিয়ে স্বামীকে কিছু কথা তিনি শুনিয়েছেন। তবে তাদের রাগের চেয়ে অভিমানটাই যেন প্রাধান্য পেয়েছে বেশি। অবশ্য সে বিষয় নিয়ে মাহতাব সাহেব মোটেও ভাবছেন না। তার ভাবনা জুড়ে শুধু তার এই অদ্ভুত সমস্যা, এবং তিনি সেটা তার পরিবারের সাথে কিভাবে শেয়ার করতে পারেন, সবাই জানতে পারলে আবার কি ভেবে বসে, এসব নিয়ে দুশ্চিন্তায় আছেন। এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এর মধ্যে রোকেয়া অনেকবার তাকে জিজ্ঞেস করেছে তার কি হয়েছে, কি নিয়ে এত চিন্তিত, কিন্তু তিনি বারবার বিষয়টি এড়িয়ে গেছেন। সজল 2 দিন ধরেই বিষয়টা লক্ষ্য করছে। আজ মায়ের কাছে শুনে রাতের খাবার শেষে সোজা বাবার রুমে চলে এলো। রোকেয়া তখন রান্নাঘরে ব্যস্ত। সজল বলল, বাবা কেমন আছো? এই তো বাবা, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার দিনকাল কেমন যাচ্ছে? চাকরি বাকরি কিছু হলো? এখনো হয়নি, তবে হয়ে যাবে এর মধ্যে। কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, এর মধ্যে 2টো কোম্পানিতে সেকেন্ড টাইম কল করেছে নেক্সট উইকে। ভালো। তুমি কোনো বিষয়ে আপসেট বাবা? আর তোমার পেনশনের কি হলো? মাহতাব সাহেব এর কোনো উত্তর দিলেন না, ইতস্তত করতে লাগলেন। সজল তার ইতস্তত ভাবটা আন্দাজ করতে পেরে বলল, বাবা তুমি কি কোনো সমস্যায় পড়েছ? তুমি চাইলে বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারো। মাহতাব সাহেব আরও কিছুক্ষণ চুপ করে থাকলেন। এরপর কি মনে করে বিষয়টা ছেলেকে বলার সিদ্ধান্ত নিলেন। তারপর ছেলেকে সব খুলে বললেন। সবশেষে ছেলেকে জিজ্ঞেস করলেন, এমনও কি হতে পারে বাবা? তোমার কাছে কি মনে হয়? বাবাকে আবার পাগল বলে ভাবছ না তো? না বাবা, তা না, তবে এমন কোনো বিষয় ঘটা বড় অদ্ভুত। কোনো একটা সমস্যা তো হচ্ছেই। এক কাজ করো, তুমি বরং আগামীকাল আবার একবার অফিসে যাও। তোমার সাথে আমিও যাব, দেখি কি হয়। তুমি দুশ্চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। দুপুর 12টা। মাহতাব সাহেব এবং সজল বসে আছে পেনশন বিভাগ রুমে। সজল অবাক হয়ে লক্ষ্য করছে তাদের বাবা ছেলে দুজনকেই এখন আর কেউ দেখতে পাচ্ছে না। ঠিক গতকাল রাতে বাবা যে কথাটা বলেছেন হুবহু যেন সেটাই ঘটছে, এবং এটা কোনো স্বপ্ন দৃশ্য বা কল্পনা না, একদম বাস্তব দৃশ্য। কিছুক্ষণ আগে সজল নিজের গায়ে চিমটি কেটেও দেখেছে। বিস্ময়ের আকস্মিকতায় চিমটি খানিকটা জোরেই হয়ে গিয়েছিল, জায়গাটা এখনো জ্বলছে। পেনশন বিভাগের হেড ক্লার্ক শফিকুর রহমান তার বাবার দীর্ঘদিনের অফিস কলিগ এবং বন্ধুবর মানুষ। মাহতাব সাহেব আর সজলকে দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে চা মিষ্টি আনিয়ে একটা হুলুস্থুল বাঁধিয়ে ফেলেছে। মাহতাব সাহেব যতই নিষেধ করেন তিনি বলেন, না না ভাই, আজকে আপনার কথা শুনছি না। ভাতিজাকে নিয়ে এসেছেন, ও কি ডেলি ডেলি আসে নাকি অফিসে? সজল মাত্র মিষ্টিটা মুখে দিয়েছে। সে দেখল তার বাবা শফিক সাহেবকে পেনশনের বিষয়টি বলল, আর তখনই অদ্ভুত কাণ্ডটি ঘটল, যেন তারা বাপ বেটা দুজন হাওয়ায় মিলিয়ে গেল। সজল বাবাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এখন তারা দাঁড়িয়ে আছে অফিসের উল্টো দিকের চায়ের টং ঘরের সামনে। দুজনের হাতেই চা।
অফিসে তাদের যে চা দেয়া হয়েছিল তা খাওয়ার মতো মানসিক অবস্থা তাদের আর ছিল না। বাইরে এসে সজলই বাবাকে নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। 2 কাপ চা নিয়েছে, চা খেতে খেতে ঠান্ডা মাথায় খানিক চিন্তা করবে বলে। দুজনের মুখেই কোনো কথা নেই, দুজনেই যন্ত্রের মতো চা খেয়ে যাচ্ছে। চা শেষ হলে সজল বলল, বাবা তুমি বাসায় চলে যাও, আমি একটু আসছি। আর চিন্তার কোনো কারণ নেই, আজকের মধ্যে একটা ব্যবস্থা হবেই, রাতে তোমার সাথে কথা হবে। তিনি কিছু বললেন না, তবে ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি যেন হারানো ভরসাটা কিছুটা ফিরে পেলেন। সজল রিকশা করে দিল, তিনি বাসায় ফিরে এলেন। এর মধ্যে সজল অনেকগুলো কাজ করল। সে আবার তার বাবার অফিসে ঢুকল, এবার সোজা বড় সাহেবের রুমে। তিনি তো সজলকে দেখে মহা খুশি, তিনিও যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করলেন। তবে এবার সজল আগেই পেনশনের বিষয়টি তুলল না। সে বলল, সজল বড় সাহেবকে চাচ্চু ডাকে। চাচু, বাবার পরে আপনি তো বলতে গেলে আমাদের গার্ডিয়ান, আপনার সাথে একটা বিষয়ে পরামর্শ করতে আসছি। বড় সাহেব বললেন, অবশ্যই, কেন না, বলো তো বাবা, কি হয়েছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে বাবা তো অনেক কিছু বুঝতে পারেন না, অফিসেরও তো কিছু খরচপাতি আছে। আপনি না হয় আমাদের বলতে গেলে আপন মানুষ, কিন্তু একটা কাজ করতে গেলে তো খরচপত্র কিছু লাগে। কি বিষয় বাবা, খুলে বলো তো একটু। সজল খুব একটা টেনশন নিয়েই বাবার পেনশনের বিষয়টি উত্থাপন করল। না জানি আবার সে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু একই সাথে আশ্চর্য এবং আনন্দের সাথে লক্ষ্য করল, এবার আর সে ভ্যানিশ হয়ে যায়নি, বরং বড় সাহেবের মুখটা যেন এবার 500 পাওয়ারের হ্যালোজেন লাইটের মতো আলোকিত হয়ে উঠল। তিনি সাথে সাথে হেড ক্লার্ককে ডেকে আগামী 1 সপ্তাহের মধ্যে যেন পেনশন হয়ে যায় এবং পেনশন হাতে পাওয়ার আগ পর্যন্ত যেন কোনো টাকা পয়সা না নেওয়া হয় সেই নির্দেশনা দিয়ে দিলেন। তিনি বললেন, মাহতাব সাহেব তো আর বাইরের কেউ না, আমাদের নিজেদের লোক, তার কাজটা যত দ্রুত পারেন করে দিবেন। হেড ক্লার্ক বড় সাহেবের কানে কানে কি যেন বললেন। বড় সাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক, কাজ শুরু করতে কত লাগতে পারে? তা আর কি বলবো, মাহতাব সাহেবের কাজ, তিনি তো আর বাইরের কেউ না, আপাতত 1050 হলেই ম্যানেজ করতে পারবো। বড় সাহেব বললেন, অন্যভাবে ম্যানেজ করা যায় না? কেরানি বললেন, না স্যার, এইটুকু লাগবেই। বড় সাহেব সজলের দিকে ফিরে বললেন, বাবা 50 যে এখনই দিতে হয়, তুমি তো সবে বুঝতে পারছো বাবা, বিষয়টা আমার হাতে থাকলে একটা কানা করিও তোমাদের খরচ করতে হতো না। সজল দ্রুত বলল, আপনারা কাজ শুরু করেন চাচু, কিন্তু একটা সাহায্য আপনাকে করতে হবে চাচু। চকিতে বড় সাহেবের মুখখানি কালো হয়ে আবার যেন ঠিক হয়ে গেল। কি বলো বাবা? এই টাকার ব্যবস্থা আমি করছি, তবে আমাদের অবস্থা তো জানেনই, বাকি খরচটা যদি বাবার পেনশনটা পাওয়ার পরে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে চিরকাল আপনার কাছে ঋণী থাকবো চাচু। বড় সাহেব দ্রুত বলে উঠলেন, আরে সেটা কোনো সমস্যাই না। শুনলেন তো শফিক সাহেব, কাজটা যত দ্রুত সম্ভব করে দেন। আর হ্যাঁ, টাকাটা কখন লাগবে? আগামীকাল হলে? না স্যার, আজকেই লাগবে, আমি এক্ষুনি ফাইল পাঠিয়ে দিব, আজকে রাতের মধ্যেই ওনার বাসায় টাকা দিয়ে আসতে হবে। বড় সাহেব একটু চিন্তিত মুখে সজলের দিকে তাকালেন। সজল সাথে সাথে বলল, আপনারা কাজ শুরু করে দেন চাচু, আমি আজকে সন্ধ্যার মধ্যেই টাকার ব্যবস্থা করছি। বড় সাহেব বললেন, তাহলে বাবা তুমি এক কাজ করো, তুমি আজকে সন্ধ্যার মধ্যে শফিক সাহেবের বাসায় টাকাটা পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে চাচু, পৌঁছে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা বলে বিদায় নিয়ে সজল বড় সাহেবের কামরা থেকে বেরিয়ে এলো। বড় সাহেব বললেন, মাহতাব সাহেবের ছেলেটার মাথায় বুদ্ধি আছে, কি বলেন শফিক সাহেব? হ্যাঁ স্যার, একেবারে গোবরে পদ্মফুল যাকে বলে। বিকেল 3টা, আর 1 ঘন্টা পর ব্যাংক বন্ধ হয়ে যাবে। সজল বাইরে বের হয়ে তার দুলাভাইকে ফোন করল। আজকে এর আগে একবার তাদের কথা হয়েছিল। সজল তার বাবাকে রিকশায় তুলে দিয়ে তার দুলাভাই রাকিবকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে। বড় সাহেবের কাছে যাওয়ার বুদ্ধিটা রাকিবই সজলকে দেন এবং বলেন টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না, তার কাছে কিছু টাকার ব্যবস্থা করা আছে, লাগলে তিনি তা পাঠাবেন। সজল ফোন করতেই তিনি রিসিভ করলেন। সজল সব খুলে বলল।
তিনি বললেন, কি বলেছিলাম না? যা হোক, আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা অলরেডি পাঠিয়ে রেখেছি। চিন্তা করলাম ইন কেস অফ ইমার্জেন্সি যদি দরকার পড়ে। সজলের সব কাজ সেরে বাসায় ফিরতে রাত প্রায় 9টার মতো বেজে গেল। কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই তার বাবা সামনে এসে দাঁড়ালেন। বললেন, কিছু হলো বাবা? সজল বলল, কিচ্ছু চিন্তা করো না বাবা, সব রেডি করে আসছি। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার পেনশনের টাকা হাতে পেয়ে যাবে। এর মধ্যে রোকেয়া বেগমও স্বামীর পেছনে এসে দাঁড়িয়েছেন। পেনশনের কথা শুনে তিনিও খুব খুশি। তার বাবা খুব অবাক হলেন। বললেন, কিভাবে করলি বাবা? সজল একটা মুচকি হাসি দিয়ে তার রুমের দিকে চলে গেল। রুম থেকেই চিৎকার দিয়ে বলল, মা, আমাকে কি আজ 1 কাপ চা দিতে পারো? মাথাটা খুব ধরেছে। ছেলের কথায় মা হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে ছুটে যেতে যেতে বললেন, দিতেছি বাবা। শুনছিলেন গল্প অবসর, পড়ছিলাম আমি রাজ। গল্পটি আমার নিজেরই লেখা। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।